ওয়েলকাম মাই স্টুডেন্টস। আজকে আমরা এই অনলাইন ক্লাসে রুটিন অনুসারে আমি আজকে তোমাদের পরিমিতি অঙ্ক করাবো। এই পরিমিতির অঙ্ক করার সময় দুটো বিষয় কিন্তু প্রথমে মাথায় রাখতে হবে। একটা হচ্ছে পরিমিতি অঙ্কগুলো একদম বাস্তব সমস্যার উপর ভিত্তি করে, ফলে তোমরা একটা ভিজুয়ালাইজ করার চেষ্টা করবে যে প্রশ্নটা কি, কোন আকৃতির, সেই আকৃতি পারলে ছবি আঁকবে। আর দ্বিতীয়ত, এই অঙ্কগুলো যে আকৃতির বস্তুর কথা বলা হবে তার নির্দিষ্ট কিছু ফর্মুলা বা সূত্র আছে, সেই সূত্রগুলো প্রয়োগ করবে। আর এই সূত্র প্রয়োগ করার সময় কিন্তু অবশ্যই খেয়াল করবে যে এককগুলো কিন্তু যেন একই এককে হয়, অর্থাৎ কোনোটা সেমি আছে, কোনোটা ডেসিমি আছে বা কোনোটা মিটার আছে, সেগুলোকে কিন্তু সেম ইউনিটে বা একই এককে কনভার্ট করতে হবে, না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। পরিমিতির অঙ্কগুলো করার সময় একক সম্পর্কে কিন্তু সচেতন থাকবে। তাহলে আজকে আমরা শুরু করব লম্ব বৃত্তাকার চোঙ বা রাইট সার্কুলার সিলিন্ডার। ওকে, তাহলে লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি কিরকম হয়? একদম তোমরা দেখেছো জলের ড্রামের মতো। জলের ড্রাম বা ধরো একটা পাইপকে যদি দুমাটা কেটে দিই তাহলে গোলাকার যে পাইপটা যেমন হয়, এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি লম্ব বৃত্তাকার চোঙ। এই লম্ব বৃত্তাকার চোঙের একটা এই অংশটাকে আমরা বলি পার্শ্বতল, উপর আর নিচে দুটো হচ্ছে সমতল বা বক্র। এই দুটো হচ্ছে পার্শ্বতলটা হচ্ছে বক্রতল, আর এই দুটো হচ্ছে সমতল। মানে নিচের দিকে যে অংশটা থাকে সেটাকে আমরা বলি ভূমিতল, এটা উপরিতল। তাহলে দুটো সমতল আর একটা বক্রতল। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ দুটো সমতল আর একটা বক্রতল নিয়ে গঠিত হয়। এই লম্ব বৃত্তাকার চোঙাকৃতি বস্তুগুলোর যদি আমরা বাইরের চারপাশে, ধরো বাইরের চারপাশ এর রং করতে হবে বা বাইরের চারপাশ কাগজ দিয়ে মুড়তে হবে, তাহলে কতটা কাগজ লাগবে বা রং করতে হলে কতটা রং লাগবে, এরকম যখন প্রশ্নগুলো, তার মানে আমাদের ক্ষেত্রফল বের করতে হবে। যদি শুধু বক্রতলটা চাই তাহলে এই বক্রতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল। আর যদি দুই মুখী থাকে, দুই মুখটাই যদি বন্ধ থাকে তাহলে দুই মুখের ক্ষেত্রফলটাও ধরতে হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে আমরা লম্ব বৃত্তাকার চোঙের ক্ষেত্রে দু ধরনের সূত্র পাবো, একটা হচ্ছে পার্শ্বতলের ক্ষেত্রফল আর একটা সমগ্র তলের ক্ষেত্রফল। এই সমগ্র তলের ক্ষেত্রফলটা আবার কেমন হবে নির্ভর করবে যে এক মুখ খোলা না দু মুখ খোলা। চোঙ কিন্তু বিভিন্ন আকৃতির, লম্ব বৃত্তাকার চোঙ কিন্তু বিভিন্ন আকৃতির হতে পারে। যদি এক মুখ খোলা হয় তাহলে একরকম, ফাঁপা হতে পারে, দুই মুখ খোলা হতে পারে। বিভিন্ন ক্ষেত্র আমি ধাপে ধাপে বা পর্যায়ে আলোচনা করব। তাহলে লম্ব বৃত্তাকার চোঙ মানে যে ড্রাম আমরা দেখেছি, তোমরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা বাড়িতে দেখবো অনেকের চালের ড্রাম রাখা হয়, এই ধরনের যে আয়ত ঘনাকার বস্তুগুলো, তার একটা উচ্চতা থাকে, যে উচ্চতাটাকে আমি ফর্মুলাগুলো কিভাবে ডিরাইভ করা হয় সেইগুলো দেখানো তো এই 40 মিনিটের ক্লাসে সম্ভব নয়। তোমাদের স্কুল যখন খুলবে তখন ফর্মুলাগুলো কিভাবে তৈরি হচ্ছে সেটা রাখবো। আজকে আমি জাস্ট ফর্মুলাগুলো উল্লেখ করব, করে বিভিন্ন ধরনের সমস্যা কিভাবে সমাধান করবে সেই বিষয়টা আলোচনা করব। ঠিক আছে? তাহলে আমরা যদি ধরি লম্ব বৃত্তাকার চোঙের যে ভূমিতলকে বৃত্তাকার, এই ভূমিতলের ব্যাসার্ধটা যদি আমি ধরি আর একক, আর উচ্চতাটাকে যদি আমি এইচ একক ধরি, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে? দেখো, একটা আয়তকার বস্তু যার দৈর্ঘ্য আর প্রস্থ ধরো এ আর বি, এটাকে যদি আমরা ঘোরাই তাহলে ঘোরালে যে ধরনের 3 ডাইমেনশন ছবি বা আকৃতির বস্তু পাবো সেটাই হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ। ফলে এই যে অংশটা ঘুরলে, তার মানে কি, এ মানে হচ্ছে এইটা ঘুরে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ভূমিতল বৃত্তাকার অংশ ঘুরছে, তার মানে তার 2πr হয়, আমরা জানি বৃত্তাকার পরিধি। এবার এইটার দৈর্ঘ্য কিন্তু বি, এখানে বি মানে আমরা এইচ পাচ্ছি, তাহলে এর পার্শ্বতলের ক্ষেত্রফল আমরা ফর্মুলাতে লিখতে পারি 2πr ইন্টু এইচ। তাহলে প্রথম সূত্র কি পাবো? প্রথম সূত্র পাবো যে লম্ব বৃত্তাকার চোঙের যদি ভূমিতলের ব্যাসার্ধ আর হয় আর
উচ্চতা যদি h হয় তবে লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হবে 2 পাই আর এইচ। যেহেতু ক্ষেত্রফল সুতরাং এককটা কি হবে? বর্গ একক। বোঝা গেল? দ্বিতীয়ত, যদি লম্ববৃত্তাকার চোঙটার দুই মুখ থাকে, দুই মুখের ক্ষেত্রফল কত হবে? তবে বৃত্তাকার অংশের ক্ষেত্রফল কত হয়? আমরা জানি পাই আর স্কয়ার। তাহলে পাই আর স্কয়ার প্লাস পাই আর স্কয়ার তাহলে কত হয়? 2 পাই আর স্কয়ার। তাহলে লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দাঁড়াবে কত? সমগ্র তলের ক্ষেত্রফল হবে এই 2 পাই আর এইচ প্লাস 2 পাই আর স্কয়ার বর্গ একক। ঠিক আছে? তাহলে আমি এখান থেকে যদি কমন নিই, 2 পাই আর কমন নিলে এইচ প্লাস আর বর্গ একক। তাহলে এইটা হচ্ছে আমাদের সমগ্র তলের ক্ষেত্রফল, যার দুই মুখ আছে, দুই মুখী ঢাকা আছে এরকম লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল। এবার তৃতীয় যে ফর্মুলাটা আমাদের সূত্রটা প্রয়োজন সেটাতে আলোচনা করি। দেখো, কোন লম্ববৃত্তাকার চোঙে কতটা জল ধরে বা কতটা তেল ধরে বা কতটা দুধ ধরে বা যে কোনো তরল ধরে কতটা, এই ধরনের প্রশ্নগুলো যখন আসবে তার মানে বোঝাবে যে তার আয়তন বের করতে হবে। আয়তন বা ঘনফল একই ব্যাপার, তোমাদের বইয়ে আয়তন বলেও থাকতে পারে, ঘনফল বলেও থাকতে পারে। তাহলে লম্ববৃত্তাকার চোঙের আয়তন সমান সমান পাই আর স্কয়ার এইচ। আয়তনের একক কি হয়? ঘন। তাহলে পাই আর স্কয়ার এইচ ঘন একক। এইবার আমরা একটা বিষয়ে যাচ্ছি, সেটা হলো চোঙটা যদি ফাঁপা হয়, ফাঁপা চোঙ যদি হয় তবে সেই চোঙে কতটা ধাতু আছে বের করা। এই ধরনের, ধরো একটা পাতলা লোহার চাদর দিয়ে একটা ড্রাম বানানো হয়েছে, দুই মুখ তার আছে, এরকম যদি হয় তাহলে সেই ড্রামটাতে কতটা লোহা আছে। বা একটা পাতলা টিনের চাদর দিয়ে ড্রাম বানানো হয়েছে, তাহলে কতটা টিন আছে। এইরকম যদি আমাকে বের করতে হয় তাহলে পরে আমরা সেক্ষেত্রে দেখো ফাঁপা মানে তাহলে পরে আমাদের একটা অন্তর্ব্যাসার্ধ থাকবে আর একটা বহির্ব্যাসার্ধ। যদি আমি ধরি অন্তর্ব্যাসার্ধটা হচ্ছে R1, অন্তর্ব্যাসার্ধটা R2 ধরি, আর বহির্ব্যাসার্ধটা R1 একক ধরি, আর উচ্চতা h তো হয় আমরা জানি। তাহলে পরে সেক্ষেত্রে আয়তনটা কি বেরোবে? অর্থাৎ আয়তন বের করলেই আমরা কিন্তু ফাঁপা চোঙটাতে কতটা ধাতু আছে বের করতে পারবো। সেক্ষেত্রে তাহলে ফাঁপা চোঙের আয়তন কত হবে? আমি এখানে ফাঁপা চোঙ কথাটা লিখে দিই, নাহলে তোমাদের এই সূত্রগুলোর মধ্যে গুলিয়ে যাবে। ফাঁপা চোঙের আয়তন পাই এইচ R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার ঘন একক। অর্থাৎ এককটা যে আছে, তাহলে পাই এইচ বা এইচটা পরে দিলেও পারবে, R1 স্কয়ার মাইনাস R2 স্কয়ার। এই R1 এবং R2 এই দুটো হচ্ছে ফাঁপা চোঙটার অন্তর্ব্যাসার্ধ আর বহির্ব্যাসার্ধ। ওকে, আচ্ছা, এইবার যদি ফাঁপা চোঙটার বাইরের ব্যাসার্ধ R1 আর ভেতরের দিকের ব্যাসার্ধ R2 হয়, তাহলে সেক্ষেত্রে মোট ক্ষেত্রফল কত হবে? সেক্ষেত্রে মোট ক্ষেত্রফল ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল, যদি চোঙটা ফাঁপা হয়, ফাঁপা চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল ফর্মুলা হবে 2 পাই আর এইচ হয় 2 পাই, এখানে আর এইচ হচ্ছে R1, মোট ক্ষেত্রফল যেহেতু বের করছি R1 প্লাস R2 এইচ। এত ক্ষেত্রফল মানে বর্গ একক। যদি দুই মুখ খোলা হয় সেক্ষেত্রে 2 পাই R1 প্লাস R2 এইচ প্লাস 2
2πr1² মাইনাস r2 স্কোয়ার। তোমাদের বইয়ে প্রথম দিকে কোষে দেখি 8-এর আগে এগুলো সবকটাই আছে ফর্মুলা। এই ফর্মুলাগুলো প্রয়োগ করে কি করে অঙ্কগুলো করা যাবে, তাহলে ফর্মুলাগুলো বা সূত্রগুলো সম্পর্কে সবার ধারণা ক্লিয়ার হয়েছে। এইবার এই সূত্রগুলো প্রয়োগ করে কি করে সমস্যার সমাধান করা যাবে সেইটা আমি আলোচনা করছি। ওকে, এবারে আমি তোমাদের এই লম্ব বৃত্তাকার চোঙ সংক্রান্ত যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো আলোচনা করব। তোমাদের বইয়ে দেখবে যে কিছু প্রয়োগ দেওয়া আছে, সেগুলো করে দেওয়া আছে, নাহলে ক্যালকুলেশন, ওগুলো তোমরা একবার দেখবে এই ফর্মুলার পরে। আর আমি কোষে দেখেই তোমাদের বইয়ের 146 পাতা 146 পৃষ্ঠাতে তোমাদের কোষে দেখি 8, এই কোষে দেখি 8-এর আমি কয়েকটা সমস্যা করে দিচ্ছি বা কয়েকটা সমস্যার হিন্টস দিয়ে দিচ্ছি, যার ভিত্তিতে এই কোষে দেখে এই পুরোটা তোমরা তোমাদের স্কুলের খাতায় পরপর অঙ্কগুলো করবে। তারপর যেগুলো সমস্যা হবে আমি পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো তোমরা বলবে, আমি পরবর্তী ক্লাসে সেই সমস্যাগুলো আলোচনা করব, ঠিক আছে? বা সেইগুলো কিভাবে সলভ করা হবে সেই সলিউশনগুলো আমি দেখিয়ে দেবো। তাহলে আজকে আমি এই পর্যায়ে শুরু করছি। কোষে দেখি এইতে ধরো 3 নাম্বার অঙ্কটা। 3 নাম্বার অঙ্কটাতে কি বলছে যে স্টিলের পাতলা চাদর দিয়ে একটা ড্রাম তৈরি করতে হবে। ড্রামের ব্যাসার্ধ ব্যাস বলে দিয়েছে 28 সেমি, আর ড্রাম তৈরি করতে এত বর্গ সেমি চাদর লাগে, তাহলে ড্রামটির উচ্চতা হিসাব করতে হবে। তার মানে এখানে তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। সমগ্র তলের ক্ষেত্রফল এই যে 1816 বর্গ সেমি, আর ব্যাস মানে 2r বলে দিয়েছে। তাহলে এখান থেকে তুমি আর বের করতে পারছো। উচ্চতা যদি তুমি h ধরো, তাহলে পরে ফর্মুলা প্রয়োগ করলে সেই উচ্চতা h এর মান বেরিয়ে আসবে। কিভাবে আসবে? ধরি লম্ববৃত্তাকার ড্রামের উচ্চতা সমান h, একক আমাদের এখানে সেমি। বারবার বলছি একক সংক্রান্ত বিষয়ে সতর্ক থাকবে, কারণ সবগুলো এক একক না হলে কিন্তু অঙ্ক ভুল হয়ে যাবে। তাহলে এইবার ব্যাস, ড্রামের ব্যাস বলে দিয়েছে, আমরা একবারে ব্যাসার্ধ বের করি। ব্যাসার্ধ আর সমান কত? 28/2 সেমি, তার মানে 14 সেমি। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে। আমি একবারে সরাসরি প্রশ্নানুসারে চলে আসতে পারি যে প্রশ্নানুসারে 2πr প্লাস h প্লাস r এটা সমান কত বলেছে? 1816। তাহলে বা এইবার আমি মানগুলো বসিয়ে দিই। 2 ইন্টু পাই মানে 22/7 ইন্টু আর মানে কত? 14, এখানে 14 প্লাস h 1816। এবার দেখো ক্যালকুলেশন করলে একেবারে h এর মানটা বেরিয়ে আসবে। তাহলে আমি এখানে 7 2 14, তাহলে 14 প্লাস h এটা সমান বলতে পারি 1816/2 গুণ 22 গুণ 2, তার মানে বা 14 প্লাস h সমান যদি আমি কাটাকাটি করি তাহলে আমি এখানে পাবো দেখো 32। 11 দিয়ে কাটো, তারপর 2 দিয়ে কাটলে 32 চলে আসছে। আমি আর কেটে টাইম নষ্ট করছি না। তাহলে h সমান 32 মাইনাস 14, তার মানে h সমান কত? h সমান আসছে 32 থেকে 14 বাদ দিলে 18। তাহলে অতএব আমাদের কি চেয়েছিল প্রশ্নটা? যে লম্ববৃত্তাকার ড্রামটির উচ্চতা কত। তাহলে উত্তর কি বেরোবে? উত্তর হচ্ছে ড্রামটি উচ্চতা 18 সেমি। বুঝে গেল? তাহলে আমাকে প্রথমে বুঝে নিতে হবে প্রশ্নে কি দেওয়া আছে এবং আমাকে কি বের করতে হবে। এরপরে দেখো 4 5 6 একই অঙ্ক। 7-এর অঙ্কটা দেখিয়ে দিই, একটু এরকম মনে হচ্ছে। 7-এর অঙ্কটা মাঝখানে যে অঙ্কগুলো আমি দেখাচ্ছি না সেইগুলো তোমরা কিন্তু বাড়িতে করবে, না পারলে আমি পরের ক্লাসে কিন্তু নেক্সট ক্লাসে ওই অঙ্কগুলোই আলোচনা করব। ওকে, তাহলে এবার আমরা আসছি 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা পড়ে ফেলো সবাই।
7 অঙ্কে বলছে যে একটি এক মুখ খোলা লম্ব বৃত্তাকার পাত্রের সমগ্র তলের ক্ষেত্রফল বলে দিয়েছে, আর ভূমির ব্যাসের দৈর্ঘ্য বলেছে, পাত্রটিতে কত লিটার জল ধরবে। তার মানে এখানে কি বের করতে হবে? আয়তন। পাত্রতে জল ধরা বা কোনো কিছু ধরবে বললেই আমি এর আগেই বললাম, তাহলে আয়তন বের করতে হবে। তাহলে আমাকে এখানে আর বলে দিয়েছে হচ্ছে ব্যাস বলে দিয়েছে 14। তাহলে আমি আর বেশি লিখছি না। যদি পাত্রটির লম্ববৃত্তাকার পাত্রটির ব্যাসার্ধ যদি আর হয়, তাহলে আর মানে কত হবে? 14/2 সেমি, তার মানে 7 সেমি। আচ্ছা, আর যদি জল ধরে কত উচ্চতা, পাত্র কত লিটার জল ধরবে এটা বের করতে চাইছি আমি। এবার উচ্চতা যদি আমি জলতলের উচ্চতা যদি এইচ ধরি, তাহলে ধরি উচ্চতা, জলতলের উচ্চতা হচ্ছে এইচ। আমার এখানে উত্তর চাইছে কত লিটার। লিটার মানে 1 লিটার মানে 1 ঘন ডেসিমি। তার মানে আমি এখানটাই এই ব্যাসার্ধটাকে ঘন ডেসিমিতে কনভার্ট করে নিই। তাহলে 7 সেমি মানে 7/10 ডেসিমি। তাহলে এটা এইচ ডেসিমি আমি উচ্চতা ধরে নিলাম। তাহলে পরে এখন প্রশ্নানুসারে আমি লিখতেই পারি এক মুখ খোলা নাম। তার মানে প্রশ্নানুসারে আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ। তার আগে তোমাদের বলে দিয়েছে যে সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা কি? 2 পাই আর এইচ পার্শ্বতল আর এক মুখ খোলা, তাহলে পাই আর স্কয়ার, এত বর্গ একক। এটা সমান সমান তোমাকে বলে দিয়েছে 2002। তাহলে বা পাই আর যদি কমন নাও, তার মানে 2h প্লাস আর ইকুয়ালস টু 2002। তাহলে ক্যালকুলেশনটা এবার মানগুলো বসিয়ে দিই। 22/7, আর মানে হচ্ছে 7/10 ব্র্যাকেটে 2h প্লাস 7/10, আর ভ্যালু এদিকে 2000 সাথে 2002 বর্গ সেমি। 2002 বর্গ সেমি। কিন্তু তাহলে বর্গ সেমি থেকে আমরা ডেসিমি করলে 100 দিয়ে ভাগ করলে আমরা ঘন বর্গ ডেসিমি পেয়ে যাব। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এইচ এর মান পেয়ে যাব। ক্যালকুলেশন কাটাকাটি তোমরা পারবে, আমি সিম্পলিফাই করে একবারে এইচ এর মান পাচ্ছি 42 সেমি বা 4.2 ডেসিমি। তাহলে উচ্চতা পাওয়া গেল। এবার তাহলে অনায়াসে আয়তন বের করা যাবে, তাই তো? তাহলে আমি এটা মুছে দিচ্ছি, এই অংশটা মুছে দিচ্ছি। সবাই বুঝতে পেরেছো? এইখান থেকে এইবার আমি যখন আয়তনটা বের করছি, পাই আর স্কয়ার এইচ ঘন একক, তাহলে 22/7 আর মানে হচ্ছে 7/10, 7/10, আর এদিকে এটা হচ্ছে 42, 4.2 পাই আর স্কয়ার এইচ এত ঘন ডেসিমি। ব্যাস, এবার ইজিলি ক্যালকুলেট করতে পারবে। 7 7 এরকম কেটে দাও। এবার কাটাকাটি করে একবারে তোমরা দেখো পেয়ে যাবে 6.468 ঘন ডেসিমি। তার মানে 6.468 লিটার। বোঝা গেল? তাহলে প্রথমে আমাকে সমগ্র তলের ক্ষেত্রফল থেকে উচ্চতাটা বের করে নিতে হলো, এবং তারপরে সেই মানটা যখন পেয়ে যাচ্ছে আমি অনায়াসে আয়তনটা বের করে ফেলতে পারছি। শুধু মাথায় রাখতে হবে এখানে যেহেতু লিটারে বের করতে হবে, সেই জন্য ডেসিমি এককে কনভার্ট করতে। অথবা তুমি আয়তন বের করে নিয়ে ঘন সেমিতে বের করে 1000 দিয়ে ভাগ করলেও ঘন ডেসিমিতে কনভার্ট করা যেত, এবং সেইখান থেকেও আমরা লিটার বের করতে পারতাম। ঠিক আছে? এবারে কোষে দেখি এই যে তোমরা 7 পর 8টা দেখো। 8 বলেছে যে যদি 14 সেমি ব্যাসে পাইপযুক্ত একটি
পাম্প সেট মিনিটে 2500 মিটার জলসেচ করতে পারে, তবে ওই পাম্পটা 1 ঘন্টায় কত কিলোলিটার জলসেচ করবে সেটা বের করতে হবে। তাহলে পাম্পে 1 মিনিটে 2500 মিটার জল, তার মানে ওইটাই হচ্ছে তোমার উচ্চতা। 1 মিনিটে যে জল যাবে তার আয়তন যখন আমি বের করব তখন সেটাই উচ্চতা। তাহলে পারে আমরা প্রথমে পাম্পটি 1 মিনিটে যে জলসেচ করতে পারে, 8 নাম্বার, পাম্পটি 1 মিনিটে যে জল সেচ করতে পারে তার আয়তন বের করে ফেলি। তার আয়তন কত আসছে? তার আয়তন আসছে পাই আর স্কয়ার এইচ ঘন একক, ফর্মুলা আমরা জানি। তার পাই আর স্কয়ার এইচ ঘন একক, পাই মানে 22/7, আর মানে হচ্ছে 14 ব্যাস বলেছে, তাহলে 14/2। এটা তোমার কিসে বলেছে? এটা বলেছে 14 সেমি, তাহলে এটা আমি ডেসিমিতে নিয়ে যাই, লিটার আছে, তাহলে 10 দিয়ে ভাগ করা মানে 20, তাহলে 14/20 পাই আর স্কয়ার ইঞ্চ মানে 14/20 ইন্টু 14/20, আর 2500 মিটার, তাহলে ডেসিমিতে এলে 2500 পরে আর একটা শূন্য দিয়ে দাও, 10 দিয়ে গুণ করলেই, তাহলে এত ঘন ডেসিমি। বোঝা গেল? এটা হচ্ছে আয়তন। এবার এটা ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাব যে পাম্পটা 1 মিনিটে কতটা জল সেচ করতে পারে। তাহলে এটা ক্যালকুলেশন করলে কাটাকাটি করে দেখো, কাটাকাটি করে আমি একবারে 2310 এত ঘন ডেসিমি, তাহলে 1000 দিয়ে ভাগ করলেই আমরা এত ঘন ডেসিমি মানে 231000 লিটার। এই লিটারকে যখন আমরা 1000 দিয়ে ভাগ করব তখন কি পেয়ে যাব? কিলোলিটার। তাহলে পাবে, আচ্ছা 1 মিনিটে এই জল আমি একবারে যদি করে দিই তাহলে 1 ঘন্টায় জলসেচ করবে কত? 1 ঘন্টায় জলসেচ করবে 1 ঘন্টায় জলসেচ করবে, এর সাথে কি হবে? 1 ঘন্টা মানে 7 মিনিট, তাহলে 14/20 গুণ 14/20 গুণ 25,000 গুণ 60 ঘন ডেসিমি। তাহলে আমার আসছে 2310 লিটার, বা একে যখন আমি 2310 কে তেইশ দশের পর 3টে শূন্য আসবে, এত কিলোলিটার। কাটাকাটি করলে 2310 কিলোলিটার। তাহলে পাম্পটি 1 ঘন্টায় জলসেচ করতে পারবে 2310 কিলোলিটার। ঠিক আছে, এখানে কাটাকাটিটা আমি দেখিয়ে দিতে পারতাম, কিন্তু অনেকটা সময় লাগবে বলে তোমরা এই কাটাকাটিগুলো করতে পারবে, ক্যালকুলেশনটা করতে পারবে ধরে নিয়ে আমি আর এখানটায় দেখালাম না। ঠিক আছে, তাহলে 8-এর যে অঙ্কটা ছিল, এইবারে আসি 9-এরটা। 9-এর অঙ্কটা দেখো কি বলেছে? 7 সেমি ব্যাসের একটি গ্যাস জারে কিছু জল আছে, জলে এত দৈর্ঘ্যের এত লম্বা একটি নিরেট লম্ববৃত্তাকার চৌআকৃতি টুকরো ডুবানো হলো, তবে জলতল কতটুকু উপরে উঠে আসবে। কোনো কিছু যখন জলে ডোবানো হয় নিরেট আকৃতি, তখন ওই যে বস্তুটা ডোবানো হচ্ছে তার আয়তনের সমান আয়তনের জল অপসারিত হয়, আমরা জানি। তাহলে পারে কতটা জল উঠবে তার উচ্চতা যদি আমি এইচ ধরি, তাহলে অপসারিত জলের আয়তন আর এদিকে ওই নিরেট বস্তুটার আয়তন দুটো বের করে যদি আমি সমান করি, তাহলে ক্যালকুলেশন করলে জলতল কতটা উঠবে সেটা পাওয়া যাবে। তাহলে সেটা আমরা এবার দেখাই। ধরি তোমার জলতল উঠবে, সমান এইচ
সেমি। এইবার আমাকে যে তথ্য দিয়ে দিয়েছে লোহার টুকরো, সেই লোহার নিয়ে লম্ববৃত্তাকার লোহার টুকরোটার আয়তন আমি একবারে, লোহার টুকরোর আয়তনটা একবারে বের করে ফেলছি। লোহার টুকরোর আয়তন, আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক, পাই আর স্কয়ার এইচ ঘন একক। পাই মানে 22/7, আর স্কয়ার, আর মানে হচ্ছে বলে দিয়েছে 5.6/2, 5.6/2, আর উচ্চতা বলেছে 5 সেমি, এত ঘন সেমি। এইটা গেল আমার লোহার টুকরোটার আয়তন। এইবার যে জলতল উঠেছে সেটা এইচ সেমি, যা গ্যাস জারের ব্যাসার্ধ বলে দিয়েছে, তাহলে অপসারিত জলের আয়তন কত হবে? অতএব অপসারিত জলের আয়তন পাই আর স্কয়ার এইচ ঘন একক, তার মানে 22/7 ইন্টু এর ব্যাসার্ধ কত বলেছে 7/2, 7/2 ইন্টু এইচ, জানি না, এত ঘন সেমি। তাহলে প্রশ্নানুসারে এই দুটো সমান। তাহলে প্রশ্নানুসারে 22/7, 7/2, 7/2 ইন্টু এইচ সমান, এখানেও 22/7, 5.6/2, 5.6/2 ইন্টু 5। দুদিক থেকে দেখো 22/7 কেটে যাচ্ছে, 2 2 কেটে যাচ্ছে, একবারে ক্যালকুলেশন করলে তোমার আসছে 3.2 সেমি, 3.2। তাহলে উত্তর কত হবে? অতএব জলতল উঠবে, জলতল উঠবে 3.2 সেমি। বোঝা গেল? তাহলে এইভাবে যখনই কোনো বস্তুকে জলে বা তরলে ডোবানো হবে, ওই বস্তুটার আয়তন বের করতে হবে আর অপসারিত জলের আয়তন বের করতে হবে, দুটোকে সমান করবে, তাহলে তোমার প্রশ্নে যেটা চাইছে সেই অংশটা তুমি বের করতে পারবে। যেমন এখানে আমার জলতল কতটা উঠবে, আসলে এইচটা চেয়েছিল, আমি ক্যালকুলেশন করে এইচটা বের করতে পারলাম। ঠিক আছে? এবারে আমরা বসে দেখি 147 পাতায় 10 অঙ্ক। একটি লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল আর আয়তন বলে দিয়েছে। স্তম্ভের ব্যাস আর উচ্চতা বের করতে হবে। তোমাকে বলে দিয়েছে যে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে আমি যদি ব্যাসার্ধ আর ধরি আর উচ্চতাকে এইচ ধরি, তাহলে পরে আমরা কি করতে পারি? আমরা লিখতে পারি যে প্রশ্নানুসারে যদি ধরি ব্যাসার্ধ, লম্ববৃত্তাকৃতি চোঙটির ব্যাসার্ধ হচ্ছে আর সেমি আর উচ্চতা এইচ সেমি, তাহলে আমরা প্রশ্নানুসারে কি বলেছে? সমগ্র বক্রতলের ক্ষেত্রফল 264, বক্রতল মানে 2 π r h, তাহলে 2 π r h সমান বলেছে 264 বর্গ মিটার। এটাকে আমি 1 নাম্বার ইকুয়েশন দিই। আবার বলেছে আয়তন, আয়তনের ফর্মুলা কি? পাই আর স্কয়ার এইচ, এটা সমান কত বলেছে? এটা সমান বলেছে 924 ঘনমিটার। তাহলে এটা 2 নাম্বার দিই। তাহলে দেখ, এখন 2 কে যদি 1 দিয়ে ভাগ করি, 2/1 করি, তাহলে পরেই কিন্তু আমি একটা মান পেয়ে যেতে পারি। কিরকম? পাই আর স্কয়ার এইচ বাই 2 পাই আর এইচ সমান 924/264। পাই পাই কেটে গেল, এইচ এইচ কেটে গেল, আর স্কয়ার আর একটা আর থাকলো, তার মানে বা r/2 সমান, এখানে তুমি যদি কাটো তাহলে পরে এখানে কাটলে হচ্ছে 2 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 1 6 দুগুণে 12, 2 দুগুণে 4, আবার 2 দিয়ে কাটি, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 2 2 দিয়ে কাটি 66, 231/66। তাহলে 11 দিয়ে যদি করি, 6 11 66, 11 দুগুণে 22, 1 11 কেন, 3 দুগুণে 6, 3 7 21, তাহলে r/2 আসছে
7/2। তাহলে আমাদের কি বের করতে হবে? এখানে স্তম্ভের ব্যাস আর উচ্চতা বের করতে হবে। তাহলে ব্যাস কত? অতএব ব্যাস সমান 2r, সমান 2 ইন্টু 7/2। একক কি ছিল? সেমি। তার মানে 2 2 কেটে গেল, 7 সেমি। ব্যাসার্ধ পেয়ে গেলাম একটা। আর একটা চেয়েছে উচ্চতা। তাহলে এই আর এর মান 1 বা 2 যে কোনো একটাতে বসিয়ে দিলেই আমি কিন্তু উচ্চতা এইচটা পেয়ে যেতে পারি। যেমন ধরো আমি একেই বসাচ্ছি, তাহলে এটা মুছে দিই। একেই যদি আমি বসাই তাহলে আমি আর পেয়েছি 7 সেমি। তার মানে 1 নম্বরে মান বসালে 2 ইন্টু 22/7, আর মানে পেয়েছি 7, আর মানে পেয়েছি 7, আর এইচ জানি না, এটা সমান 264। দেখো এখন সব মান জানা আছে। তাহলে এইচ সমান 264/2 গুণ 22। 11 দুগুণে 22, 11 দুগুণে 22, 4 গুণে 44, 2 দিয়ে 12, 2 দিয়ে 6। তার মানে এইচ হচ্ছে উচ্চতা হচ্ছে 6 সেমি। অতএব উচ্চতা, স্তম্ভটির উচ্চতা সমান 6 সেমি আর ব্যাস সমান 14 সেমি। বোঝা গেল? এই হচ্ছে আমাদের 10 নম্বরের অঙ্ক। এবারে আমরা দেখি কোন অঙ্কটা। 11, 12, 13 একই ধরনের অঙ্ক। 14 অঙ্কটা বরং একটু দেখা যেতে পারে। 14 অঙ্কটা একটি 2 মুখ খোলা লোহার লম্ব বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা বলে দিয়েছে, অন্তর্ব্যাসের দৈর্ঘ্য বলেছে, আর চোঙটা এত ঘন সেমি লোহা দিয়ে তৈরি হলে বহির্ব্যাসটা বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে 14 অঙ্কটাতে যেটা বলছিলাম যে আমাকে বহির্ব্যাসার্ধ বলে দিয়েছে R1, অন্তর্ব্যাসার্ধ বলে দিয়েছে R2 4.6/2 করে আমি বের করে নিলাম। উচ্চতা বলে দিয়েছে, উচ্চতাও বের করে নিলাম। আমি ধরে নিলাম বহির্ব্যাসার্ধ হচ্ছে R1। তাহলে আমার প্রশ্নানুসারে আমি ফর্মুলাটা প্রয়োগ করে সেখানে মানগুলোকে জাস্ট পুট করে দিলাম এবং ক্যালকুলেশন করে দেখো R1 এর ভ্যালু আসছে 2.5। তাহলে R1 মানে ছিল আমার বহির্ব্যাসার্ধ, তাকে 2 দিয়ে যখন গুণ করবো তাহলে ব্যাসটা পেয়ে যাবো। তাহলে ব্যাস হচ্ছে 2 ইন্টু আর মানে 2 ইন্টু 2.5 মানে 5 ডেসিমিল। বোঝা গেল? তাহলে এইভাবে উল্টোটাও দিত, তোমাকে হয়তো অন্তর্ব্যাসার্ধটা না দিয়ে বহির্ব্যাসার্ধ দিয়ে অন্তর্ব্যাসার্ধটা বের করতে। একই মেথড, একই পদ্ধতি অ্যাপ্লাই করে এইভাবে আমরা মানটা বের করতে পারতাম, বা বহির্ব্যাসার্ধ অন্তর্ব্যাসার্ধ দুটোই দিয়ে দিয়েছে, উচ্চতাটা বের করতে দিতে পারতো। তাহলে অঙ্কটা যে কোনো ভাবে ঘুরিয়ে 3টে ইয়ে থেকেই দিতে পারতো। এবারে আসি 15 নম্বরের অঙ্কটা। 15 নম্বরের অঙ্কটাতে বলছে একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা যদি 6 গুণ হতো তবে চোঙটার আয়তন এত বেশি হতো। চোঙটার উচ্চতা কত? তাহলে আমি যদি চোঙটার ব্যাসার্ধ ডি, চোঙটির ব্যাসার্ধ, 1 মিনিট বোর্ডটা পরিষ্কার করে নিই। হ্যাঁ, যেটা বলছিল যে ব্যাসার্ধ আর, এবার 15 অঙ্কটা দেখো যে ব্যাসার্ধ যদি আমি আর ধরি তাহলে প্রথমে উচ্চতা হচ্ছে দ্বিগুণ, তাহলে উচ্চতা হবে 2 ইন্টু আর। আর যদি দ্বিতীয় আর একবার বলছি যদি উচ্চতা 6 গুণ হয় তাহলে উচ্চতা হতো সেক্ষেত্রে 6 ইন্টু আর। তাহলে প্রথম ক্ষেত্রে আয়তন কত হবে? পাই আর স্কয়ার ইন্টু 2r। উচ্চতা পাই আর স্কয়ার, সেই হিসাবে পাই আর স্কয়ার। আর দ্বিতীয় ক্ষেত্রে কত হতো? পাই আর স্কয়ার ইন্টু উচ্চতা মানে 6r। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে যেহেতু উচ্চতা বেশি সুতরাং আয়তন বেশি হবে। তাহলে এই আয়তন থেকে যদি দ্বিতীয় ক্ষেত্রে আয়তন থেকে প্রথম ক্ষেত্রে আয়তন বাদ দেওয়া হয়, সেইটাই বলছে 539। তাহলে প্রশ্নানুসারে পাই আর স্কয়ার ইন্টু 6r মাইনাস এটা করলে আমরা এই সমীকরণটা করতে পারি। এবার এখানটা পাই আর স্কয়ার দেখো কমন নাও, কমন নিলে 6r মাইনাস 2r, তার মানে 6r থেকে 2r বাদ দিলে 4r। তাহলে এখান থেকে আমি পায়ের মান বসিয়ে আর কিউব সমান কাটাকাটি করে দেখো পাচ্ছি 7/2 হোল কিউব। তার মানে আর এর ভ্যালুটা পেলাম 7/2 ডেসিমিল। তাই যদি হয় আমাকে চেয়েছে উচ্চতা, তাহলে অর্থাৎ উচ্চতা মানে অ্যাকচুয়ালি উচ্চতা তো প্রথম ক্ষেত্রেরটাই দ্বিগুণ,
দ্বিতীয়টা বলেছিল যদি 6 গুণ হয় তবে আয়তন এত বেশি হতো, তাহলে উচ্চতা কিন্তু 6 আর নয়, উচ্চতা হবে 2r। তাহলে অতএব উচ্চতা সমান 2r ডেসিমি। তাহলে 2 ইন্টু আর বেরিয়েছে 7/2 ডেসিমি, তার মানে 7 ডেসিমি। এটাই হয়ে গেল তোমাদের নির্ণেয় উত্তর। ঠিক আছে, তাহলে একই রকম ভাবে এটা ক্লিয়ার সবার কাছে। এইবার তোমাদের বইয়ে দেখো 16, 17, 18 বা তারপরে এমসিকিউ আছে এরকম, আর মাঝখানে আমি যে অঙ্কগুলো করালাম না ফাঁকা দিয়ে, মোটামুটি একই ধরনের। এই কোষে দেখি এই সম্পূর্ণটা তোমরা করবে। আমি নেক্সট ক্লাসে এই যেগুলো হলো না সেই অঙ্কগুলোর সলিউশন নিয়ে আলোচনা করব, বা কারোর যদি এর মধ্যে কোনো সমস্যা থাকে তাহলে সেটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং বাড়িতে নিয়মিত রুটিন করে অঙ্ক প্র্যাকটিস করো। পরিমিতির অঙ্কগুলো খুব সোজা, শুধুমাত্র মাথায় রাখবে দুটো বিষয়, যে সবগুলো একক যেন এক হয়, আর পারলে ছবি বা প্রশ্নটা কি বলছে, কোনটা দেওয়া আছে আর কোনটা বের করতে হবে, এই বিষয়টা বুঝতে পারলে, ভালো করে প্রশ্নটা খুঁটিয়ে পড়লেই এটা বুঝতে পারবে। আর এটা ধরতে পারলে, ফর্মুলাটা মনে থাকলে, সূত্রটাকে যদি মনে রাখতে পারো, অঙ্কগুলো অনায়াসে করে আসতে পারবে। ঠিক আছে, গুড বাই।